শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025-এর এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের সাথে অনেক দিন পরে একটি সময় উপযোগী ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকে ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের একটি বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের নৈর্ব্যক্তিক অংশটুকু আলোচনা করব। তো এখানে যে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো এসেছিল 30টি প্রশ্ন, এই 30টি প্রশ্ন আমি আলোচনা করব, সাথে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কেন এটার অ্যান্সার এটা হলো। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে তুমি শুধুমাত্র 30টি নৈর্ব্যক্তিক শিখবে তা নয়, এই ক্লাসের মাধ্যমে তুমি হিসাব বিজ্ঞানের অনেক বেসিক বিষয়গুলো শিখতে পারবে, যেগুলো তোমাদের রেওয়ামিলে এমসিকিউ অ্যান্সার করার জন্য খুব কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। এটি 2023 সালের ঢাকা বোর্ডে এসেছিল। আমি আবারও বলি 2023 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তো তোমরা যারা 2025-এ পরীক্ষার্থী, তোমাদের জন্য এই এমসিকিউগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো 1 নাম্বার এমসিকিউ ছিল রেওয়ামিল কিসের ব্যালেন্স দ্বারা প্রস্তুত করা হয়। এটা তোমরা সবাই পারবে, আমি মনে করি তোমরা সবাই পারবে। রেওয়ামিল কিসের ব্যালেন্স দিয়ে তৈরি করা হয়? রেওয়ামিল হলো খতিয়ানের ব্যালেন্স দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ খতিয়ান হলো প্রত্যেকটি হিসেবের আলাদা আলাদা শিরোনামে হিসাব, ঠিক আছে? অর্থাৎ যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, তারপরে নগদান হিসাব, এই জিনিসগুলো আলাদা আলাদা করে হিসাব থাকে। তো প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের মাস শেষে যে ব্যালেন্সটা আসে, এই ব্যালেন্সগুলো নিয়ে আবার প্রত্যেকটা হিসাবকে সামারাইজ করা হয়, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুই পাশ মিলানোর জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে রেওয়ামিল কেন প্রস্তুত করা হয়? ডেবিট এবং ক্রেডিট দুই পাশ মেলানোর জন্য। অথবা রেওয়ামিল প্রস্তুত করা হয় আরেকটি কারণে, সেটা হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তাহলে রেওয়ামিল কিসের মাধ্যমে তৈরি করা হয়? খতিয়ানের ব্যালেন্স দ্বারা প্রস্তুত করা হয়। তাহলে 1 নম্বরের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম খতিয়ানের ব্যালেন্স, ঠিক আছে? এটা হলো 1 নম্বরের অ্যান্সার। আমি একটু হাইলাইট করে দিই তোমাদের, তাইলে ভালো হবে। হ্যাঁ, এটি 1 নম্বরের অ্যান্সার। ওকে, এরপরে অগ্রিম সম্পদ। আমরা জানি যে অগ্রিম খরচ। আমরা জানি খরচের অগ্রিম হলে সেটি সম্পদ হয় এবং খরচের বকেয়ার হলে সেটি দায় হয়। অর্থাৎ তোমার একটা খরচ রয়েছে, সেই খরচটা তুমি আগে করে ফেলছো, এটা তোমার ওই পরবর্তী খরচ আর করতে হবে না, এর জন্য ব্যাকআপ দেবে, এই জন্য এটাকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। বাট একটা খরচ তোমার হয়ে গেছে, বাট এখনো তার টাকা পরিশোধ করনি, বাট ওই খরচটা কিন্তু তোমাকে বহন করতেই হবে, এরকম তাগাদা সবসময় তোমার উপর থাকে, তখন সেটি বকেয়া খরচ হয়। আর এই বকেয়া খরচটা তোমাকে তাগাদা দিতে থাকে সবসময়, এই জন্যই দায় হয়। তাইলে যেটি হলো তুমি সবসময় ফ্যাসিলিটিস পাচ্ছ যে জন্য, সেটি হলো সম্পদ, আর যে তোমাকে যার জন্য তোমাকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে সেটি হলো দায়। তাইলে অগ্রিম খরচ, আমি আবারও বলছি, সকল প্রকার খরচ। হ্যাঁ, শুধুমাত্র অগ্রিম খরচ নয়, সকল প্রকার খরচ, যেমন অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, অগ্রিম ভাড়া, এই জিনিসগুলো, বা বিজ্ঞাপনের কিন্তু অগ্রিম দেওয়া হয়, বা 4-5 বছরের বিজ্ঞাপন একসাথে দেওয়া হয়। বাট বিজ্ঞাপনের আগে কিন্তু কখনো অগ্রিম বিজ্ঞাপন লেখা থাকে না, এটা লেখা থাকে বিলম্বিত বিজ্ঞাপন। এই বিলম্বিত বিজ্ঞাপনও একটা সম্পদ। হ্যাঁ, তাহলে এইটার অ্যান্সার হবে সম্পদ। আশা রাখি বুঝতে পারছো। হ্যাঁ, এটার অ্যান্সার কি হবে? সম্পদ। এরপরে অনিশ্চিত হিসাব রেওয়ামিলে কোন দিকে বসে? খেয়াল করে দেখো, অনিশ্চিত হিসাব রেওয়ামিল কি করতে হয়? রেওয়ামিল কেন করতে হয়? ডেবিট এবং ক্রেডিটের যোগফল ঠিক আছে কিনা সেটা মিলিয়ে দেখার জন্য, অর্থাৎ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে এই যে খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে যখন আমরা রেওয়ামিল প্রস্তুত করি, তখন কিন্তু এই রেওয়ামিলটা দেখা যায় ডেবিট পাস বা ক্রেডিট পাসের যোগফলের একটু গরমিল হয়, কিছু গরমিল হয়ে যায়। তো এটা গরমিল রেখে দিলেই হবে না, এটাকে সমান করে তারপরে তোমাকে ছাড়তে হবে বা কমপ্লিট করতে হবে। তাহলে কিভাবে কমপ্লিট করব? আমার তো সকল হিসাব আমি ঠিকঠাক করে নিছি, আমি ঠিকঠাক করেই বসাচ্ছি, কোথায় ভুল আছে ভুলটা আমি ধরতে পারতেছি না। যদিও ভুল আছে, ভুল থাকার কারণেই রেওয়ামিলের দুই পাশ মেলে না, কিন্তু কোথায় ভুল হয়েছে এই ভুলটা আমি এখন ফাইন্ড আউট করতে পারতেছি না। এর জন্য অন্তত হিসাবটাকে মিলায়ে রাখার জন্য অনিশ্চিত হিসাব দিয়ে রাখতে হয়। অর্থাৎ যে টাকা কম হয়েছে, যে পাশে কম হয়, ডেবিট পাশে কম হলে ডেবিট পাশে বসাতে হবে, ক্রেডিট পাশে কম হলে ক্রেডিট পাশে বসাতে হবে।
অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুইটা সমান করার জন্য যে পাশে কম হবে, যে পরিমাণ টাকা কম হবে সেই পরিমাণ টাকা সেই পাশে বসাইতে হবে। বসায় হিসাবের শিরোনামের ঘরে আমাদের টাইটেল দিতে হবে, নাম দিতে হবে অনিশ্চিত হিসাব। তার মানে অনিশ্চিত হিসাব ডেবিট এবং ক্রেডিট দুটি দিকেই বসে, অর্থাৎ উভয় দিকেই বসে। এই প্রশ্নটা উভয় দিকে এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি, ঠিক আছে? উভয় দিকে এটা দ্বিমত পোষণ করি। কেন দ্বিমত পোষণ করি একটু খেয়াল করে দেখো। উভয় দিক বলতে মানে সবসময় দুই পাশে বসবে এটা বোঝায়। তো দুই পাশে কিন্তু বসে না, দুই পাশের যে কোনো এক পাশে বসে। দুই পাশের যে কোনো এক পাশে একই সময় দুই পাশেই বসবে না, যে ডেবিট পাশেও বসলো ক্রেডিট পাশেও বসলো, এইটা না। যদি ডেবিট পাশে কম থাকে তাহলে ডেবিট পাশে বসবে, আর যদি ক্রেডিট পাশে কম থাকে তাহলে ক্রেডিট পাশে বসবে। তার মানে উভয় দিকে নয় কিন্তু, বাট এখানে অপশন অনুযায়ী এটাই হবে, এর ছাড়া বাইরে কোনো কিছু হবে না। ডেবিট দিকে শুধুমাত্র হবে না, ক্রেডিট দিকে শুধুমাত্রই হবে না, সম্পদের দিকে, সম্পদ মানেই তো সম্পদ তো ডেবিট দিকেই বসে। তার মানে ক নাম্বার আর ঘ নাম্বারে অপশন কিন্তু একই, তাই না? তাইলে এটা ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে বসে, যদিও আসলে ডেবিট এবং ক্রেডিট যে কোনো দিকে বসতে পারে, এরকম হওয়া উচিত ছিল এই কথাটা, ঠিক আছে? তারপরে 4 নাম্বারটা দেখো, নিচের কোনটি তরল সম্পদ? এখন আসো, তরল সম্পদ কি? তরল সম্পদ হলো সেই সম্পদ যেই সম্পদগুলো দ্বারা আমরা ইনস্ট্যান্ট কোনো বিনিময় মাধ্যম করতে পারি। তোমার কাছে জমি আছে, বাট তোমার এখন কিছু প্রোডাক্ট কেনা দরকার, বা তোমার প্রতিষ্ঠানের জন্য কিছু মালামাল ক্রয় করা দরকার। তুমি কিন্তু ইনস্ট্যান্টলি জমিতে, যে আমার জমি আছে তোমার এই মালটা দিয়ে দাও, এটা কিন্তু করতে পারবে না। বাট তোমার কাছে নগদ টাকা যদি থাকে তাহলে নগদ টাকা দিয়ে ইনস্ট্যান্টলি তুমি টাকাটা তাকে পে করে দিয়ে কিছু করে ফেলতে পারবে, ঠিক আছে? ওই যে মালামালটা কিনে নিতে পারবে। অর্থাৎ তোমার কাছে এমন কিছু সম্পদ থাকে যে সম্পদগুলো ইনস্ট্যান্ট বিনিময় মাধ্যম করতে পারো, সেগুলো হলো তরল সম্পদ, ঠিক আছে? তাইলে এখানে দেখো জমি, জমি কিন্তু ইনস্ট্যান্টলি করতে পারবে না। দালান কোটা ইনস্ট্যান্টলি করতে পারবে না। তোমার একটা বাড়ি আছে, বাড়ি বিক্রি করতে হবে। সুনাম, সুনাম একটা অস্পর্শনীয় সম্পদ। তো অস্পর্শনীয় কিছু সম্পদ বলি আমি, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হলো অস্পর্শনীয় সম্পদ। বা অলেখ সম্পদ আছে কিছু, সেটা হলো প্রাথমিক খরচাবলী বা বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো হতে পারে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তরল সম্পদ নয়। তরল সম্পদ হলো শুধুমাত্র নগদ টাকা, ঠিক আছে? নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে? নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে জমা। যদি তোমার ব্যাংকে টাকা থাকে তাহলে তুমি চাইলে যে কোনো সময় চেক দিয়ে টাকা উঠাই নিয়ে আসতে পারো, সেটা দিয়েও বিনিময় মাধ্যম করতে পারো। বা কারো কাছ থেকে মালামাল কেনার সময় সে একটা চেক লিখে দিলে সেই চেকের বিনিময়ে সে তোমাকে টাকা দিয়ে দিবে। হ্যাঁ, এই জন্য ব্যাংক জমা বা নগদ টাকা এগুলোকে তরল সম্পদ বলা হয়। এরপরে আসো দেখো, খতিয়ান হিসেবে দুদিক সমান করার কাজকে কি বলা হয়? খতিয়ান হিসাবে দুদিক সমান করার জন্য ব্যালেন্সিং বলা হয়। আর ব্যালেন্সিং এর বাংলা হলো জের টানা, ঠিক আছে? এখানে সমীকরণও হবে না, জেরও হবে না, শুধু জের হবে না, জের টানা হবে। কি হবে এখানে দেখো, খেয়াল করে দেখো, অপশন কিন্তু দুইটা রয়েছে, একটা হলো জের টানা আর একটা হলো জের, ঠিক আছে? এই যে এইখানেই তো কনফিউজ হয়ে যায় যে কোনটা হবে, জের টানা হবে না জের হবে। তো জের টানা হবে, ঠিক আছে? ব্যালেন্সিং, নট ব্যালেন্স, ব্যালেন্সিং করা, হ্যাঁ? তার মানে জের টানা, হ্যাঁ? তাহলে এটা হবে জের টানা, সমন্বয় করা হবে না। 6 নম্বর প্রশ্নে, নিচের কোন হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে বসে? রেওয়া মিলের ডেবিট দিকে কি কি বসে আমি তোমাকে বলে দিই। সম্পদ, ব্যয়, তারপরে হলো সম্পদ, ব্যয়, আর হলো অগ্রিম আয়, আর অগ্রিম ব্যয়, এইগুলো বসে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, পাওনাদার হলো দায়, ক্রেডিট পাশে বসবে। প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ, ঋণ যদি প্রদান করো তাহলে সেটি বিনিয়োগ হয়ে যায়, সেটা কি হয়, বিনিয়োগ হয়ে যায়। তাহলে বিনিয়োগ হলে কিন্তু বিনিয়োগটা সম্পদের মধ্যে হয়ে যায়। প্রদত্ত ঋণ সেটা হবে সম্পদ, আর সম্পদ হলে কি হয়, ডেবিট দিকে বসে। তাহলে খ নম্বর অপশনটা হওয়ার সম্ভাবনা আছে। বাকিগুলো দেখো, দেনাদার বাট্টার সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট পাশে যায়, রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়, শুধুমাত্র পাওনাদার বাট্টার সঞ্চিতি ডেবিট পাশে বসবে। হ্যাঁ, এটা মনে রেখো। হ্যাঁ, তার মানে এটাও ক্রেডিট গেল। বিনিয়োগের সুদ, এটা আয়, এটাও ক্রেডিট দিকে যায়। তার মানে এটার অ্যান্সার খ নাম্বার। হ্যাঁ, এটার অ্যান্সার 100% খ নাম্বার। তাহলে খ নাম্বার তোমরা এটার অ্যান্সার দিয়ে দাও। ওকে, এরপরে 7 নম্বর কোশ্চেনের জন্য, 7 এবং 8 নম্বর কোশ্চেনের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটা দেখি। জনাব শরীফের 2021 সালের জুলাই মাসে মোট ক্রয় 52,000 টাকা। তো কত? 52,000 টাকা মোট ক্রয়।
তিনি নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে ৩,০০০ টাকা পণ্য উত্তোলন করেন। তাইলে পণ্য উত্তোলন করলে মালিকের উত্তোলন বাড়ে এবং পণ্য কমে, অর্থাৎ পণ্য যখন কমে তখন ক্রয় হিসাব দিয়ে ডেবিট করতে হয়, আর পণ্য যখন বাড়ে তখন ক্রয় হিসাব দিয়ে সেটাকে ডেবিট করতে হয়, আর পণ্য যখন কমে তখন ক্রয় হিসাব দিয়ে সেটাকে ক্রেডিট করতে হয়। বুঝতে পারছো? পণ্যর নামে কখনো হিসাব করা যায় না। পণ্য, চেক, এই সমস্ত বিষয়ের নামে কখনো হিসাব রাখা যায় না। হ্যাঁ, পণ্য জায়গায় ক্রয় বসাইতে হবে, চেকের জায়গায় ব্যাংক হিসাব বসাইতে হবে। হ্যাঁ, এবং ৫,০০০ টাকা পণ্য ফেরত দেয়। তাহলে খেয়াল করে দেখো, সে ৫২,০০০ টাকার পণ্য ক্রয় করছে। এখন যদি বলি তার নিট ক্রয় কত, তার মোট ক্রয় হলো ৫২,০০০, এর মধ্যে ৫,০০০ টাকা পণ্য ফেরত দিয়ে দিছে, তাহলে এটা বাদ দিতে হবে। আর যদি বলা হয় যে আরও ৩,০০০ টাকা পণ্য মালিক নিজের কাজে নিছে, নিজ প্রয়োজনে নিছে, হ্যাঁ, তাইলে এটাও বাদ দিতে হবে। বাদ দিয়ে অবশিষ্ট ক্রয় কত থাকবে? তাহলে দেখো ৫২ থেকে ৩ আর ৫ বাদ দিলে কত হয়? কত? ৪৪,০০০। এই ৪৪,০০০ টাকা নিট ক্রয়। ক নম্বর ৭ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, জনাব শরীফের নিট ক্রয়ের পরিমাণ কত? তাহলে নিট ক্রয় কত হবে? শরীফের নিট ক্রয় কত হবে? দেখো, এই যে দুইটা বাদ দিতে হবে। ৫২,০০০ থেকে উত্তোলনটাও বাদ দিতে হবে, ফেরতও বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে? ৪৪,০০০ হবে। তাইলে এটাই আনসার হবে। ঠিক আছে? আর বাকিগুলো দেখাইলাম না কিন্তু। ঠিক আছে? বাকিগুলো ফেক অ্যান্সার দেওয়া, এগুলো ঠিক আছে, ভুল দেওয়া। তারপরে ৮ নম্বর প্রশ্ন বলছে, নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করার জন্য জনাব শরীফের আর্থিক অবস্থার কি পরিবর্তন হয়েছে? আর্থিক অবস্থায় কি পরিবর্তন হয়েছে বলো তো? আর্থিক অবস্থার এক হলো দুইটা জিনিস পরিবর্তন হয়। কোনো একটা লেনদেনে কমপক্ষে দুইটা ঘটনা ঘটে। হ্যাঁ, কমপক্ষে দুইটা ঘটনা ঘটে, দুইয়ের অধিকও ঘটতে পারে। এখানে যখন সে পণ্য উত্তোলন করে নিছে, তার মানে মালিক কেন টাকা উত্তোলন করে নেয়, বা মালিক ব্যবসা থেকে কেন টাকা নেয়? কারণ ব্যবসায় সে টাকা দিয়েছে, মূলধন হিসেবে দিয়েছে, এই জন্য তার একটা অধিকার রয়েছে, এই জন্য সে টাকাটা উঠায় না, নিতে পারে। ঠিক আছে? যখন মালিক কখনো ব্যবসা থেকে টাকা উঠায় নেয় তখন সেটা মূলধন হ্রাস পায়। কি হ্রাস পায়? মূলধন হ্রাস পায়। আর যা উঠায় নেয় সেটা হ্রাস পায়। তাহলে এখানে কি হ্রাস পাইছে? এখানে পণ্য উঠায় নিছে। পণ্য উঠায় নিলে পণ্য জায়গায় বলছি ক্রয় লিখতে হবে, তাহলে ক্রয় হ্রাস পেয়েছে। তাহলে এখানে মূলধন হ্রাস পেয়েছে এবং ক্রয় হ্রাস পেয়েছে, এই দুইটা জিনিস হ্রাস পাইছে। তাইলে দেখো, এটার অ্যান্সার হবে ২ আর ৩, অর্থাৎ গ নাম্বার। এটার অ্যান্সার হবে গ নাম্বার। এরপরে দেখো, কোনটি অদৃশ্যমান লেনদেন? অর্থাৎ যেই লেনদেনের কোনো দৃশ্যমান নেই। যেমন ধারে ক্রয় করলে কার কাছ থেকে ক্রয় করছো এটা খুঁজে বের করতে পারবা, বা কি ক্রয় করছো এটা দেখতে পারবা। হ্যাঁ, বাট ধারে বিক্রয় করলেও ঠিক একই কাজ, কার কাছে বিক্রয় করছো, কি বিক্রয় করলে সেটা দেখতে পারবা। মেরামত করলে কি মেরামত করছো সেটাও দেখতে পারবা। হ্যাঁ, বা কতটুকু মেরামত করলে সেটা দেখতে পারবা। বাট অবশ্যইটা কিন্তু তুমি দেখতে পারবা না। অবশ্যই কি, একটু বোঝাই বলি তোমাকে। অবশ্যই হলো, সাপোজ মনে করো তোমার প্রতিষ্ঠানে একটা টেবিল রয়েছে। হ্যাঁ, এই টেবিলটা তুমি মনে করো ২০,০০০ টাকায় ক্রয় করেছো ২ বছর আগে। এখন এই টেবিলটা যদি বিক্রি করতে যাও, পুরনো হয়ে গেছে, এই জন্য কিন্তু এই টেবিলের মূল্য আর ২,০০০ টাকায় ২০,০০০ টাকায় তুমি বিক্রি করতে পারবে না। কারণ তুমি ২০,০০০ টাকা দিয়ে কিনছো ২ বছর আগে, এটা ২ বছর ব্যবহার করছো, ব্যবহার করে পুরনো হয়ে গেছে। পুরনো জিনিস কি এখন ওই সেই কেনা দামে কিনবে? হ্যাঁ, তুমি যদি একটা মোবাইল কিনতে যাও, ইউজড মোবাইল কিনতে যাও, তাহলে কি নতুনের সমান দাম দিবে? না। কেন দিবে না? কারণ এটা ইউজড হয়েছে, এটার ক্ষয় হয়েছে। ঠিক আছে? এই যে কিছু ক্ষয় হওয়া বা ইউজডের কারণে বা ব্যবহারের কারণে যে পরিমাণ ক্ষয় হয় সেটাই হলো অবচয়। আর এই অবচয়টা কি পরিমাণ ক্ষয় হয়েছে বা কত ক্ষয় হয়েছে, ধীরে ধীরে ক্ষয় হয়েছে, এটা চোখের সামনে যে প্রতিদিন ক্ষয় হচ্ছে এটা তুমি চোখের সামনে দেখে বুঝতে পারবে না, বাট একটা সময় শেষে এটার দাম কমে যায় বা মূল্য কমে যায়। ঠিক আছে? এটা অদৃশ্য, এই জন্যে অবচয়টা হলো অদৃশ্য লেনদেন। অবচয়, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হলো অদৃশ্যমান লেনদেন। তারপরে দেখো, উত্তোলন কোন শ্রেণীর হিসাব? উত্তোলন কোন শ্রেণীর হিসাব হবে বলো? উত্তোলন কার সাথে সম্পৃক্ত বলো তো? উত্তোলন হলো মালিক বা মূলধনের সাথে সম্পৃক্ত। তাহলে মালিক বা মূলধনের সাথে যেগুলো সম্পৃক্ত হয় সেটি হলো মালিকানা সত্ত্ব হিসাব। তার মানে এটির অ্যান্সার হবে গ নাম্বার। হ্যাঁ, এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? দেখো, প্রকৃত জাবেদায় দেখো, জাবেদা কত প্রকার? জাবেদা 7 প্রকার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা,
ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, তারপরে প্রকৃত জাবেদা। এখন দেখো ক্রয় জাবেদা শুধুমাত্র ধারে পণ্য ক্রয়গুলো আসে, বিক্রয় জাবেদা পণ্য বিক্রয় আসে, ক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরতগুলো যায়, বিক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরতগুলো যায়, নগদ প্রাপ্তি জাবেদায় নগদ টাকা পাইলে যায়, নগদ প্রদান জাবেদায় নগদ টাকা প্রদান করলে যায়। আর এই ব্যতীত বাকি যেগুলো থাকে সেগুলো হলো প্রকৃত জাবেদা। তাইলে দেখো প্রকৃত জাবেদা এখানে বকেয়া বেতন এটি কিন্তু এই 6টা জাবেদার মধ্যে যায় না, এই জন্য এটা প্রকৃত জাবেদায় যাবে। হ্যাঁ, এরপরে 12 নম্বর বলছে ব্যাংক চার্জ ধার্য হলে ডেবিট হবে কোন হিসাব। তাহলে ব্যাংক চার্জ কি বলো তো? ব্যাংকে টাকা রাখছো বা ব্যাংকে লেনদেন করছো, এই জন্য ব্যাংক তোমার কাছ থেকে চার্জ নিয়েছে, এটি হলো তোমার জন্য খরচ। তাইলে কোনো খরচ বা ব্যয় হলে সেটি ডেবিট হয়। হ্যাঁ, তাইলে ডেবিট হবে কি হিসাবে? এটি ব্যাংক চার্জ যেহেতু নিছে এই জন্য ব্যাংক চার্জ হিসাবে ডেবিট হবে। আর ক্রেডিট হবে যেহেতু ব্যাংক থেকেই টাকা কেটে নেয়। ঠিক আছে, ব্যাংক চার্জ করলে কিন্তু তোমার পকেট থেকে নেয় না, সরাসরি তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। এই জন্য তোমার অ্যাকাউন্টে টাকা কমে যায়। যখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কমে যাবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আর যখন তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বাড়বে তখন ব্যাংক হিসাব ডেবিট হবে। ঠিক আছে, চার্জের কারণে যেহেতু ব্যাংক হিসাব টাকা কমে যায় এই জন্যই ব্যাংক হিসাব ক্রেডিট হয়, আর যার জন্য ব্যাংক হিসাব কমে গেল সেটি হবে ডেবিট। তাইলে এখানে কি ব্যাংক চার্জ করছে, তাইলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে। হ্যাঁ, এরপরে 13 নম্বর কি বলছে দেখো, একতরফা দাখিলা পদ্ধতিতে বিবেচনা করা হয় সম্পদ আর দায়। ঠিক আছে, সম্পদ আর দায় বিবেচনা করা হয় একতরফা দাখিলা পদ্ধতিতে, সম্পদ আর দায় বিবেচনা করা হয়, বাট আয় ব্যয় এগুলো বিবেচনা করা হয় না। তাইলে একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, এটা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি করা। ঠিক আছে, তাহলে সম্পদ আর দায়, এটা ক নাম্বার। ওকে, এরপরে হলো 14 নম্বর প্রশ্ন বলছে কি পণ্য আমদানি শুল্ক। পণ্য আমদানি শুল্ক এটি কোন জাতীয় ব্যয়? হ্যাঁ, পণ্য আমদানি শুল্ক। তাহলে পণ্য আমদানি করি, পণ্য যখন আমদানি করি, কেন আমদানি করি? পণ্য ক্রয় করলে আমদানি করা হয়। ঠিক আছে, পণ্য যখন ক্রয় করি আমদানি করি, আমদানি হতে হলো বিদেশ থেকে নিয়ে আসা, বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করাটাকে সেটাকে বলা হয় আমদানি। আর রপ্তানি হলো বিদেশে কোনো পণ্য বিক্রয় করাকে রপ্তানি বলে। হ্যাঁ, তো আমদানি এবং রপ্তানির সময় ওই যে বন্দরে বা ওই দেশে ট্যাক্স দিতে হয়, এটাকে শুল্ক বলা হয়। হ্যাঁ, তো এই শুল্কটা পণ্য যেহেতু ক্রয় করছে, পণ্য ক্রয় কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই ক্রয়ের সাথে সম্পৃক্ত সকল প্রকার খরচ মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এটি হবে মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এটি হবে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে 15 নম্বর বলছে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে। বিশদ আয় বিবরণীতে আমি বলি, বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন জাতীয় হিসাবগুলো হয়। ঠিক আছে, সেটা মূলধন জাতীয় আয় ব্যয় হতে পারে, মূলধন জাতীয় হিসাব হতে পারে। ঠিক আছে, তাইলে বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এই দুইটা হবে, তাহলে 1 আর 2 হবে। এটার অ্যান্সার হবে ক নাম্বার, এটার অ্যান্সার হবে কি ক নাম্বার। এরপরে 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, কোন দাখিলার মাধ্যমে, কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়? দেখো আয় ব্যয় হিসাবটা বন্ধ করা হয় সমাপনী হিসাব দাখিলার মাধ্যমে। কি কিসের মাধ্যমে? সমাপনী। এখানে প্রারম্ভিক হিসাব দাখিলাটা হলো বছরের শুরুতে যে হিসাবগুলো হয় সেটি হলো প্রারম্ভিক, আর স্থানান্তর হলো এক হিসাব থেকে আর এক হিসাবে স্থানান্তর করা, বা এই মাসের হিসাব থেকে পরের মাসের হিসাবে স্থানান্তর করা, সেটি হলো স্থানান্তর। সমন্বয় হলো হিসাব বা জাবেদায় পোস্টিং দেওয়ার সময় বা রেওয়ামিলে পোস্টিং দেওয়ার সময় কোনো কিছু মিসিং হয়ে গেছে সেই বিষয়টা নিচে জানিয়ে দেওয়া যে এই বিষয়টা মিসিং হয়েছে বা এটা অ্যাডিশনাল খরচ হয়ে গেছে, এগুলো জানাই দেওয়ার জন্য সমন্বয় করতে হয়। আর সমাপনী জাবেদা হলো আয় ব্যয় হিসাবকে বন্ধ করে দেওয়ার জন্য হয়, অর্থাৎ সকল প্রকার আয় এবং ব্যয়কে বন্ধ করে দেওয়ার জন্য সমাপনী জাবেদা করা হয়। তখন সকল প্রকার ব্যয় যেরকম সবসময় ডেবিট হয়, সমাপনী জাবেদার সময় সকল প্রকার ব্যয়কে ক্রেডিট করতে হবে আর বিশদ আয় বিবরণীকে ডেবিট করতে হবে। ঠিক আছে, আবার সমাপনী সকল প্রকার আয় যেরকম ক্রেডিট হয়, সমাপনী জাবেদার সময় সকল প্রকার আয়কে ডেবিট করতে হবে, বিশদ আয় বিবরণীকে ক্রেডিট করতে হবে, এরকম। ঠিক আছে, তার মানে আয় ব্যয়ের হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলের মাধ্যমে। এরপরে 17 নম্বর প্রশ্ন বলা আছে চলমান জের ছকে হিসাবের জের জানা যায় প্রতিটি হিসাবের সময়। প্রত্যেকটা হিসাব পোস্টিং দেওয়ার সময়, যে কোনো সময়, ঠিক আছে, হিসাব পোস্টিং দেওয়ার সাথে সাথে এর জের জানা যাবে। হ্যাঁ, তাহলে এই 17 নম্বরের অ্যান্সার হবে মাসের প্রথম
এটা যে কোনো সময় অ্যান্সার হবে। এটা কি হবে? যে কোনো সময় অ্যান্সার হবে। হ্যাঁ, এরপরে দেখো কি বলা আছে, ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে। তাহলে ব্যয় মানে কি? খরচ। তাহলে খরচ সবসময় ডেবিট জের প্রকাশ করবে, ডেবিটে বসে যেহেতু, যে হিসাবটা যে পাশে সবসময় বসে অ্যাজ ইউজুয়াল সেটাই জের প্রকাশ করে। যেমন সম্পদ, কোনো সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে, তার মানে এটা ডেবিট জেরই প্রকাশ করবে। নগদান হিসাব সবসময় ডেবিট পাশে বসে, তার মানে এটা ডেবিট জেরই প্রকাশ করবে। দেখবা যে তুমি যখন খতিয়ান করবে তখন নগদান হিসাবের কখনো ক্রেডিট পাশে যার আসবে না, অর্থাৎ ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে যাবে না, ব্যালেন্স বিডি সবসময় ডেবিট পাশেই হবে। তার মানে ব্যয় হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে? এটি ডেবিট জের প্রকাশ করে। ওকে, ঠিক আছে। তো একটু ক্লাসটা একটু দীর্ঘ হচ্ছে, বা দীর্ঘ হলে তোমাদের কিন্তু অনেক ইনফরমেশন জানা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো কাজে দিবে। তো আধা ঘন্টা আমার সাথে ক্লাস করলে তোমাদের এই আধা ঘন্টা অনেক বেনিফিটেড হবে, লস হবে না তোমাদের সময়গুলো। হ্যাঁ, এরপরে দেখো কোনটি অন্য তিনটি হতে ভিন্ন। তাহলে অন্য তিনটি হতে ভিন্ন মানে কি? আমাদেরকে আগে ইয়াগুলো পড়তে হবে, অপশনগুলো পড়তে হবে, পড়ে দেখতে হবে যে বিষয়গুলো কি। দেখো অপশন কি আছে? খাজনা ও কর, সুনাম, বীমা প্রিমিয়াম এবং কুরিন। দেখো খাজনা ও কর এটা হলো ব্যয়, এটা কি? ব্যয়। তারপরে হলো কি আছে? বীমা প্রিমিয়াম, এটাও ব্যয়, বীমা প্রিমিয়াম এটাও ব্যয়। তারপরে কি আছে? কুরিন আছে, এই কুরিন এটাও ব্যয়। তার মানে আর সুনাম, এই সুনাম আছে, এই সুনাম হলো, এটা হলো সম্পদ। তার মানে দেখো এখানে তিনটা জিনিসই ব্যয় রয়েছে। কি কি? খাজনাও কর এটা ব্যয়, বীমা প্রিমিয়াম এটাও ব্যয়, কুরিন এটাও ব্যয়, আর সুনাম হলো সম্পদ। তার মানে এই সুনাম শুধু একা সম্পদ হিসাবে এখানে একবার আসছে, আর বাকিগুলো ব্যয় হিসাবে আসছে, এই জন্য অন্য তিনটা হতে ভিন্ন এটি, এই সুনামটা। হ্যাঁ, এরপরে ২০ নম্বর প্রশ্নটা দেখো, বিক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, পণ্য ক্রয় ২৫,০০০ টাকা, মোট মুনাফা কত? তাইলে পণ্য ক্রয় করেছে কত টাকা? ২৫,০০০ টাকা। বিক্রয় করেছে কত? ৪৫,০০০ টাকা। ফেরত আসছে ৫,০০০ টাকা। তাইলে আমরা জানি বিক্রয় থেকে ক্রয় বাদ দিলেই তো মোট মুনাফা বের হয়ে যায়। তাইলে নেট বিক্রয় আগে বের করতে হবে। তাহলে এই ৪৫,০০০ থেকে ফেরত আগে বাদ দিব। ঠিক আছে, ফেরত বাদ দিব। ফেরত কত? ৫,০০০ টাকা। তাহলে ৪৫,০০০ থেকে ৫,০০০ বাদ দিলে ৪০,০০০। তাহলে নেট বিক্রয় আমার ৪০,০০০, আর পণ্য ক্রয় আছে নেট কত? ২৫,০০০। ঠিক আছে, তাহলে ৪০,০০০ থেকে ২৫,০০০ বাদ দিলে ১৫,০০০ টাকা থাকে। তাইলে এটি হলো আমার মোট মুনাফা। ঠিক আছে, আমরা জানি মোট মুনাফা হলো ক্রয় থেকে বিক্রয় থেকে ক্রয় মূল্যটা বাদ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি যে মুনাফাটা পাওয়া যায় এটি হলো মোট মুনাফা। তারপরে এর আনুষঙ্গিক যে খরচ বা আয়গুলো রয়েছে সেগুলো যোগ বিয়োগ করে যে মুনাফাটা আসে সেটি হলো নেট মুনাফা। হ্যাঁ, এরপরে একটা সুন্দর একটা উদ্দীপক আছে, এই উদ্দীপকের মাধ্যমে আমরা ২১ এবং ২২ নাম্বার কোশ্চেনের অ্যান্সার করব। তো উদ্দীপকটা কি বলা আছে দেখো, ২০২০ সালে ১লা জানুয়ারি মিস্টার রহিম ব্যবসায়ের জন্য ৬০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। কি ক্রয় করলো? মেশিন। দেখো কোনো যন্ত্রপাতি বা মেশিন ক্রয় করে সেটি ব্যবহার উপযোগী করা পর্যন্ত যত প্রকার খরচ হবে সবগুলো খরচই ওই হিসাবে, মেশিন হিসাবে বা যন্ত্রপাতি হিসাবে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো ৬০,০০০ টাকা দিয়ে একটা মেশিন কিনলো, এই মেশিনটা যদি আমদানি শুল্ক দেয় তাহলেও মেশিন হিসাবে যাবে। এই মেশিনটা যদি নিয়ে আসার জন্য বহন খরচ দেয় বা পরিবহন খরচ দেয় তাহলে সেটাও মেশিন হিসাবে যাবে। এই মেশিনটা ইনস্টল করার জন্য বা সংস্থাপন করার জন্য যদি কোনো খরচ হয় সেটাও মেশিন হিসাবে যাবে। হ্যাঁ, দেখো এখানে ৬০,০০০ টাকা দিয়ে ক্রয় করছে, মেশিনটির সংস্থাপন ব্যয় ছিল ১০,০০০ টাকা, মানে ইনস্টলেশন ব্যয়, অর্থাৎ মেশিন নিয়ে এসে সেটা সেট আপ করার জন্য আরও ১০,০০০ টাকা খরচ হয়েছে, এটাও এই মেশিন হিসাবের মধ্যে যাবে। ২০২০ সালে ডিসেম্বর মাসে যন্ত্রটির অবচয় বাবদ বাদ দেওয়ার পর ছিল ৫০,০০০ টাকা। তাহলে অবচয় বাদ দেওয়ার পরে ৫০,০০০ টাকা ছিল। এখন দেখো এখানে গ নম্বর প্রশ্ন বলছে রহিমের মূলধন জাতীয় ব্যয় কত। মূলধন জাতীয় ব্যয় বলতে কোনো সম্পদ অর্জন করার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটি হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে মেশিন একটা সম্পদ, এই সম্পদটা অর্জন করার জন্য সে ৬০,০০০ টাকা দিয়ে ক্রয় করছে এবং ১০,০০০ টাকা দিয়ে কি করছে? সেট আপ করছে বা ইনস্টলেশন করছে। তাহলে এই মোট কত টাকা খরচ করছে? ৬০ আর ১০ টোটাল কত হলো? ৭০। তাইলে এই যে রহিমের মূলধন জাতীয় ব্যয় হবে ৭০,০০০ টাকা। ওকে, এরপরে দেখো মেশিনটি অবচয়ের পরিমাণ কত। তাইলে দেখো অবচয় বাদ দেওয়ার পরে তার মূল্য রয়েছে ৫০,০০০, তাই অর্থাৎ ৭০,০০০ টাকার জিনিস অবচয় বাদ দেওয়ার পরে বাকি রয়েছে ৫০,০০০ টাকা, তার মানে ২০,০০০ টাকা বাদ দেওয়া হয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। হ্যাঁ, এটার অ্যান্সার হবে অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। ওকে,
এরপরে 23 নম্বর প্রশ্ন বলছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিক্রেতা প্রস্তুত করে কি? বিক্রেতা কি প্রস্তুত করে বলো তো? বিক্রেতা কি প্রস্তুত করে? বিক্রেতা চালান প্রস্তুত করতে পারে অথবা ক্যাশ মেমো প্রস্তুত করতে পারে। বিক্রেতা কি করতে পারে? চালান প্রস্তুত করতে পারে এবং ক্যাশ মেমো প্রস্তুত করতে পারে। ডেবিট নোট কিন্তু বিক্রেতা প্রস্তুত করবে না, ডেবিট নোট কে করবে? ক্রেতা প্রস্তুত করবে। অর্থাৎ তুমি যখন ক্রয় হিসাব ডেবিট করো, ওই ক্রয় হিসাবকে যদি ফেরত দেওয়া হয় তখন সেটা একটা ক্রয় ফেরত হিসাব লিখতে হয়, লিখে সেটাকে ডেবিট নোট করতে হয়। অর্থাৎ ক্রেতা ডেবিট নোট প্রস্তুত করে আর বিক্রেতা চালান এবং ক্যাশ মেমো প্রস্তুত করে। তাইলে এইটার অ্যান্সার হবে 2 এবং 3। কোথায় আছে? গ নম্বরে আছে, তাইলে গ নম্বর হবে। ওকে, এরপরে 24 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, বীমা জীবন বীমা প্রদান 1000 টাকা। এখানে ডেবিট হবে কোন হিসাব? আমি বলে রাখি, মালিকের কোনো ব্যক্তিগত খরচ সেটি সবসময় উত্তোলন হিসাবে হবে যদি ব্যবসায় বহন করে। মালিক যদি মালিকের নিজের পকেট থেকে বহন করে সেটা কিন্তু লেনদেনই হবে না, বুঝতে পারছো? যখন মালিক এসে ব্যবসা থেকে তার নিজের ব্যক্তিগত কোনো খরচ নেবে সেটি হবে উত্তোলন হিসাব। তো এখানে জীবন বীমা, জীবনটা কার? জীবন বীমা কার করতে হয় বলো তো? যার জীবন আছে, জীব আছে, যার দেহের ভিতর। তোমার প্রতিষ্ঠানের ভিতর জীব আছে? তোমার প্রতিষ্ঠান কতদিন বাঁচবে না বাঁচবে, তোমার প্রতিষ্ঠান অসুস্থ হইলে চিকিৎসা করো না? করো না। তাইলে কার করতে হয়? মালিকের করতে হয়। তাইলে এটা মালিকের নিজস্ব ব্যক্তিগত খরচ। ঠিক আছে, এই ব্যক্তিগত খরচটা যখন ব্যবসায় থেকে দেওয়া হয় তখন সেটি উত্তোলন হিসাব হয়। এই জন্য জীবন বীমা প্রদান 1000 টাকা যখন থাকবে বা জীবন বীমা থাকলে সেটি উত্তোলন হিসাবে লিখতে হয়, জীবন বীমা হিসেবে লিখতে হয় না। আবার শুধু যদি বীমা প্রদান থাকে তাহলে সেটি কিন্তু খরচ হিসেবে হয়, তখন বীমা হিসেবে লিখতে হয়। হ্যাঁ, জীবন বীমা এটি ডেবিট করতে হয় উত্তোলন হিসাবে। কি হিসাবে? উত্তোলন হিসাবে। ওকে, এরপরে 25 নম্বর প্রশ্নটা বলেছে, বিক্রয় জাবেদায় কোন কলামটি অনুপস্থিত থাকে? বিক্রয় জাবেদায় কোন কলামটি অনুপস্থিত থাকে? তাহলে বিক্রয় জাবেদায় কোন কলাম অনুপস্থিত থাকে একটু খেয়াল করে দেখি। চালান বিক্রয় জাবেদায় থাকবে, চালান নম্বর থাকে। সূত্র, কোথায় বিক্রয় করা হচ্ছে সে সূত্র থাকবে, থাকে, অবশ্যই থাকে। তারিখ তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা জিনিসের তারিখ বাধ্যতামূলক, তারিখ থাকবেই। ঠিক আছে, ক্রয় বিক্রয় জাবেদা বা ক্রয় ফেরত বিক্রয় ফেরত যেটাই থাকুক না কেন তারিখ থাকবে, তারিখ এটা বাধ্যতামূলক। হ্যাঁ, বাট বিক্রয়